সিরিয়ায় জঙ্গিদের আরো ৫৩টি লক্ষ্যবস্তুতে রুশ বিমান হামলা। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা স্বীকার করলেন ওবামা। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে আরো অন্তত ৫ ফিলিস্তিনি নিহত। হেব্রনেও ছড়িয়ে পড়েছে সংঘাত। সরকারের গাফিলতির কারণেই আঙ্কারায় বোমা হামলার ঘটনা ঘটতে পেরেছে, অভিযোগ বিক্ষোভকারীদের। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকের দাবি তুর্কি সরকারের। এবং প্রতিদিন ৫,০০০-এরও বেশি অভিবাসী সার্বিয়ায় ঢুকছে, জানালো ইউএনএইচসিআর। তুরস্কে বেশি করে শরণার্থী শিবির স্থাপনের ইইউ কৌশল নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন। সোমবার সিরিয়ার ৪টি প্রদেশে আইএস জঙ্গিদের ৫৩টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। আকাশপথে রাশিয়ার এই হামলার সমর্থন নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী স্থলযুদ্ধের মাধ্যমে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নিজেদের দখলে নিয়েছে। এদিকে আইএস বিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সহযোগিতায় সিরিয়ায় প্রায় ৫০ টন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার হামা প্রদেশের মুরাদ গাজদিয়েভ শহরে সোমবার বিকট শব্দে ফেটে পড়ে রাশিয়ার যুদ্ধবিমান থেকে ফেলা মর্টার। হামার পাশাপাশি হোমস, ইদলিব ও লাতাকিয়া প্রদেশে দফায় দফায় হামলা চালায় রুশ যুদ্ধবিমান। এতে ধ্বংস হয় জঙ্গিদের কয়েকটি অস্ত্রাগার সহ বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে হামলার খবর নিশ্চিত করেন। আইএস জঙ্গিদের প্রতিহত করতে আমরা ACU-24M, ACU-34 বোম্বার্স, ACU-25SM এর মতো অত্যাধুনিক সব যুদ্ধ বিমান থেকে গোলা নিক্ষেপ করছি। এতে জঙ্গিদের 7টি কমান্ডো পোস্ট, 6টি প্রশিক্ষণ কেন্দ্র, 6টি অস্ত্র ভান্ডার, 3টি ভূগর্ভস্থ ব্যাংকার, একটি মোবাইল মর্টার ইউনিট, গাড়িবহর সহ একটি সুরক্ষিত আস্তানা ধ্বংস হয়ে গেছে। লেবাননের সহায়তায় স্থলযুদ্ধেও এগিয়ে চলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। পুনর্দখলে নিয়েছে উত্তরাঞ্চলীয় ইদলিব, হামা ও লাতাকিয়া শহরের অধিকাংশ গ্রাম। বর্তমানে সবচেয়ে লড়াই চলছে রাজধানী দামেস্কের সঙ্গে বিভিন্ন শহরের সংযোগকারী প্রধান সড়কগুলোতে। লাতাকিয়ার উত্তরাঞ্চলের জুব আল আহরাম সহ 4টি গ্রাম এবং হামা প্রদেশের কাফের নেবুদা, আল বাহশা সহ 6টি গ্রাম আমাদের সেনাবাহিনী পুনরায় নিজেদের দখলে নিয়েছে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন সালমা গ্রাম দখলে নেয়ার ক্ষেত্রেও সেনারা এগিয়ে আছে। মস্কো শুরু থেকে আইএস জঙ্গিদের নির্মূল করতে হামলা চালানোর কথা বললেও যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ হামলায় সরকার বিরোধী বিদ্রোহীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএস জঙ্গি সহ ইসলামী উগ্রবাদীদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। ইরাক, সিরিয়া, ইরানে আমরা তথ্য কেন্দ্র খুলেছি। এমন কেন্দ্র আরো কয়েকটি খোলার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এসব কেন্দ্র থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে করণীয় ঠিক করতে পারব। এদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস এর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সহায়তার জন্য বিমান থেকে 50 টন অস্ত্র ফেলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার হাসাকেহ প্রদেশে C-17 বিমান থেকে সব আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও গ্রেনেড ফেলা হয়। যুক্তরাষ্ট্র এর আগে সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণের জন্য $50 কোটি একটি প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছিল। সঞ্জনা চৌধুরী, সময়ের সংবাদ। এদিকে সিরিয়া পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না। সিরিয়া প্রসঙ্গ ছাড়াও আগ্নেয়াস্ত্র আইন ও আগামী প্রেসিডেন্ট নির্বাচন সহ যুক্তরাষ্ট্রের জাতীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়েও কথা বলেন ওবামা। রোববার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে অতিথি হয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুষ্ঠানে আলোচনার সিংহভাগ জুড়ে ছিল সিরিয়া প্রসঙ্গ। সঞ্চালক স্টিভ ক্রফট সিরিয়ার অপরিবর্তিত পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন করলে ওবামা বলেন, যে কোনো অগ্রগতির জন্য সময় প্রয়োজন। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারকে রক্ষার চেষ্টা করছেন। রাশিয়া যে সিরিয়ায় সামরিক অভিযান চালাবে এমন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আগেই ছিল বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
সিরিয়ার মতো এমন জটিল ও পরিবর্তনশীল পরিস্থিতিতে দ্রুত অগ্রগতি আশা করা আসলেই কঠিন। এখানে অনেকগুলো পক্ষ জড়িত। জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের 50 কোটি মার্কিন ডলারের শ্রম ব্যর্থ হয়েছে। 5000 স্থানীয় যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। নিজেদের অর্থ ব্যয় করে মিত্র দেশে সেনা পাঠানোকেই কেবল নেতৃত্ব বলা যায় না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়েও কথা বলেন ওবামা। হিলারির প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ইমেল ব্যবহার করাটা তার ভুল ছিল। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জনগণের হতাশাকে উস্কে দিয়ে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন ওবামা। আমার মনে হয় রিপাবলিকান সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কখনোই প্রেসিডেন্ট হতে পারবেন না। হিলারি ব্যক্তিগত ইমেল ব্যবহার করার কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। আমি মনে করি এই ইমেল ইস্যুটিকে হিলারি আরো ভালোভাবে সামলাতে পারতেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতাকে ঘিরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। সিরীয় শরণার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরবর্তী অংশে। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজে আবারও হাউথি বিদ্রোহী ও হাদি সমর্থক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। সোমবার তাইজে অবস্থিত সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের বাড়ির আশেপাশে হাদি সেনারা গোলাগুলি শুরু করলে পাল্টা গুলি চালায় হাউথিরা। হাদি সমর্থকরা শুরু থেকেই ইয়েমেনে হাউথিদের এই উত্থানের কারণে সাবেক প্রেসিডেন্ট সালের প্রতি অভিযোগের আঙুল তুললেও তা অস্বীকার করেছিলেন তিনি। তবে গত কয়েক মাস ধরেই সালের অনুগত ইয়েমেনি সেনারা হাউথিদের হয়ে সম্মুখ লড়াইয়ে অংশ নিচ্ছে। হাদি বাহিনী ও সৌদি জোটের বিমান হামলায় বন্দরনগরী এডেন হাউথি মুক্ত করার পর বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইজ নগরী। হাদি সরকারের অভিযোগ, আবদুল্লাহ সালের মদদেই সেখানে শক্ত অবস্থান নিতে সক্ষম হয়েছে হাউথিরা। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মালয়েশিয়ার বিমান ফ্লাইট MH17 ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের দাবি ডাচ পর্যবেক্ষকদের। শিগগিরই জমা দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে আরো অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে মাত্র 2 সপ্তাহে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো 29 জনে। হেব্রনেও ছড়িয়ে পড়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষের জন্য ফিলিস্তিনি হামলাকারীদের দায়ী করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, ইহুদিদের ধ্বংস করতে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ফিলিস্তিন প্রশাসন। চলমান এই সংঘর্ষের মধ্যেই ফিলিস্তিন ও ইসরায়েল সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনি কিশোরের মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় জেরুজালেমের শত শত মানুষ। ইসরায়েলিদের হত্যাকারী উল্লেখ করে তাদের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। পশ্চিম তীর ও জেরুজালেমেও অব্যাহত রয়েছে সংঘর্ষ। পুলিশের রাবার বুলেট, ক্যাদানে গ্যাস ও গোলাগুলিতে ত্রাসের নগরে পরিণত হয় জেরুজালেম। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ এখন গুলি চালায়। ওরা আমাদের হত্যার জন্যই জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের অদূরে আরমান হানাতজিব এলাকায় একটি বাসে ছুরি হাতে হামলা চালিয়েছে 2 অজ্ঞাতনামা আরব। এই ঘটনায় ওই 2 হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে বলে জানায় গণমাধ্যম। প্রায় 30 জন আহত হয়েছে বলেও জানায় তারা। জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশকে ছুরিকাঘাতের অভিযোগে এক ফিলিস্তিনের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেরুজালেমের একটি বাস স্টপেজের কাছে এক ফিলিস্তিনি পুলিশের কাছ থেকে রাইফেল কেড়ে নিতে চাইছিল অভিযোগ করে তাকেও গুলি করে মেরে ফেলে ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা। ইসরায়েলি বাহিনীর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হেব্রনেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। একই দিন গাজা উপত্যকার মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান থেকে গোলা বর্ষণ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েল ফিলিস্তিনে ছড়িয়ে পড়া সহিংসতার জন্য ফিলিস্তিনি সরকারকে দায়ী করে তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আবারও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিনি নেতারা বরাবরই ইসরায়েলিদের আগ্রাসী আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে। সেখানকার সন্ত্রাসীদের ইহুদিদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারা। কাজেই আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না।
এই পরিস্থিতিতেই ফিলিস্তিন ও ইসরায়েল সফরে গেলেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ফিলিস্তিনে তাকে উষ্ণ সংবর্ধনা দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রামাল্লায় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রণব ও আব্বাস। এর একদিন আগেই নয়াদিল্লি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বলে জানান ভারতের প্রেসিডেন্ট। সঞ্জিদা ইসলাম, সময়। তুরস্কের আঙ্কারায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। সরকার পর্যাপ্ত নিরাপত্তা না রাখার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে এমন দাবিতে তুরস্ক জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই জোড়া বোমা হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণেই আঙ্কারার শান্তি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটাতে পেরেছে সন্ত্রাসীরা। এমন অভিযোগে সোমবার তুরস্কের আঙ্কারা ও কুর্দি অধ্যুষিত সবচেয়ে বড় শহর দিয়ারবাকিরে বিক্ষোভ করে শত শত মানুষ। সরকার ও কুর্দিদের মধ্যে সহিংসতা বন্ধের আওয়াজ তোলে তারা। এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। দিয়ারবাকির শহরে কুর্দিরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে শনিবারের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকের কথা জানান তুরস্কের উপপ্রধানমন্ত্রী। শনিবারের জোড়া বোমা হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আঙ্কারার শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালানো দুই ব্যক্তির প্রত্যেকে 5 কেজি করে বিস্ফোরক বহন করছিল। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্বরে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের সন্ধানে কাজ করে যাচ্ছে তারা। তদন্তের স্বার্থে আটককৃতদের প্রকৃত সংখ্যা এখনই জানাচ্ছি না। এত কিছুর পরও এই বোমা হামলার জন্য দায়ী করা হচ্ছে তুরস্ক সরকারকে। বোমা হামলায় আহতদের অনেকেরই অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদের রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে। এ হামলায় আহতদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হবে কয়েকজনকে। সরকারি এই হামলার জন্য দায়ী। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে সন্ত্রাসীরা আঙ্কারা এ ধরনের হামলা চালাতে পারত না। এদিকে মঙ্গলবার আঙ্কারার বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। এ সময় ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শনিবার আঙ্কারায় আত্মঘাতী জোড়া বোমা হামলায় 97 জন নিহত হয়েছে বলে জানায় তুরস্ক সরকার। আগামী 3 সপ্তাহ পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এমন পরিস্থিতি এই নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আদনান আহমেদ, সময় সংবাদ। মালয়েশিয়ার বিমান ফ্লাইট MH17 বিষয়ে তদন্ত প্রতিবেদন আজ জমা দেয়া হবে বলে জানিয়েছে পর্যবেক্ষক দল ডাচ সেফটি বোর্ড। বিমানটি ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ডাচ পর্যবেক্ষক দল। রাশিয়া নির্মিত বাক মিসাইল বিমানটিতে আঘাত হানে বলেও প্রাথমিক তদন্তে জানায় তারা। এ বিষয়ে পৃথক আরেকটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে মস্কোর। শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে যুদ্ধ চলার সময় রুশপন্থী ইউক্রেনীয় বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করেছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া ও ইউক্রেনের বিদ্রোহীরা। গত বছরের 17 জুলাই নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমানটির 298 আরোহীর সবাই নিহত হয়, যাদের মধ্যে 193 জনই ডাচ বলে জানায় গণমাধ্যম। ইরানের পরমাণু চুক্তির পর তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফামিও কিশিদা। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠকে এমন কথা বলেন তিনি। ইরানের সঙ্গে পরমাণু ও পরিবেশ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইরান মধ্যপ্রাচ্যের একটি অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের মুত্তাহিদা কাওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেনকে 81 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। রাষ্ট্রদ্রোহী বক্তব্যের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়। দেশটির সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক রাজা শাহবাজ খান এই কারাদণ্ডের নির্দেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে 24 লাখ রুপি জরিমানাও করা হয়েছে। সম্প্রতি আলতাফ অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী কাশ্মীরের জনগণের সঙ্গে যেমন আচরণ করেন, পাকিস্তানি সেনাবাহিনীও করাচির বাসিন্দাদের সঙ্গে একই আচরণ করেন। এ ধরনের বিতর্কিত মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
সিরিয়ার রাজধানী দামেস্কে রুশপন্থী সমাবেশ চলাকালে রাশিয়া দূতাবাসের সামনে দুটি মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, হামলায় দূতাবাসের সকল কর্মকর্তা অক্ষত রয়েছেন। সমাবেশে অংশগ্রহণকারীদের কেউ এই হামলা চালিয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি। সিরিয়ায় সন্ত্রাস দমনে রুশ বিমান হামলার প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার সকালে রাজধানী দামেস্কে একটি র্যালি বের করে কয়েকশো রুশপন্থী সিরীয়। র্যালিটি রুশ দূতাবাসের কাছে পৌঁছালে হঠাৎই দুটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে গত 4 বছরে দেশটির লাখ লাখ শরণার্থী তুরস্ক, লেবানন ও জর্ডান সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেসব স্থানে দারিদ্র্যের কারণে বর্তমানে অনেক সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরতে চাইছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আবার অনেকে ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টায় আছেন। সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির 40 লাখেরও বেশি মানুষ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে শরণার্থী জীবন যাপন করছেন। জাতিসংঘের হিসেব মতে এদের মধ্যে জর্ডানে আশ্রয় নেন অন্তত 14 লাখ সিরীয়। সম্প্রতি অনেক সিরীয় শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন। আবার অনেকে ইউরোপে দীর্ঘযাত্রায় ভরসা না পেয়ে চরম দরিদ্রতার মুখে নিজ দেশেই ফিরতে চাইছেন। এমনই এক পরিবারের সদস্য খালেদ। তিনি তার মেয়েকে নিয়ে বহুদিন ধরে জর্ডানের এই বাড়িটিতে ভাড়া থাকছেন। প্রতি মাসে 200 পাউন্ড ভাড়া ও পরিবারের ব্যয় সংকুলন করতে না পেরে এবার নিজের দেশ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন খালেদ। এবছর জর্ডানে তাদের বিনামূল্যে চিকিৎসা ও জরুরি খাদ্য সহায়তা গ্রহণের সুযোগটিও বন্ধ হয়ে গেলে সংকট আরো ঘনীভূত হয়। এ অবস্থায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকেই একমাত্র ঠিকানা হিসেবে দেখছেন খালেদ। প্রায় সময় তারা যুদ্ধবিরতির কথা বলেন, কিন্তু কাজে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি সত্যিই সেখানে যেতে ভয় পাচ্ছি, কিন্তু এখানেও থাকার মতো অবস্থা আমার নেই। সিরিয়ায় সাম্প্রতিক রুশ বিমান হামলা ও আসাদ বাহিনীর ব্যারেল বোমা হামলায় পরিস্থিতির আরো অবনতি হচ্ছে উল্লেখ করে শরণার্থীদের সিরিয়ায় না ফেরার পরামর্শ দিয়েছে আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মি। এই সংঘাতে রাশিয়া জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। তাদের বিমান হামলা খুবই শক্তিশালী। এ অবস্থায় সিরীয়রা দেশে ফিরলে শুধু হতাহতের সংখ্যাই বাড়বে। কিন্তু খাদ্যাভাব ও চরম দুর্দশায় নিরুপায় হয়ে সব শঙ্কা দূরে ঠেলে আবারও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফিরে যাচ্ছে বহু মানুষ, যদিও এদের ভবিষ্যৎ নিজেদের কাছেই অজানা। আবার সবকিছু ফেলে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে পৌঁছেছেন তাদের অনেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে। শীতের পাশাপাশি ইউরোপের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শরণার্থীদের যাত্রাকে আরো কঠিন করে তুলেছে। উন্নত জীবনের আশায় আব্দুর রহমান নামের এক সিরীয় তার পরিবারকে নিয়ে ইউরোপে আসলেও ম্যাসিডোনিয়া সার্বিয়া সীমান্তে আটকে থাকায় উদ্বিগ্ন তারা। একইভাবে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে আব্দুর রহমানের মতো বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমানো শত শত শরণার্থীর। এরপরও থেমে থেমে চলছে স্বপ্নের পশ্চিম ইউরোপ যাত্রা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রতিদিন 5,000-এরও বেশি মানুষ মেসিডোনিয়া সীমান্ত পার হয়ে সার্বিয়ায় ঢুকছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। একই সাথে সংস্থার প্রধান ইউরোপে শরণার্থীর ঢল সামাল দিতে তুরস্কে বেশি করে শরণার্থী শিবির স্থাপনের EU কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠেয় EU সম্মেলনে শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর সংহতির আহ্বান জানাবেন তিনি। শরণার্থীদের এ ঢল বন্ধ হবার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও উত্তর ইউরোপে যাওয়ার আশায় পায়ে হেঁটে মেসিডোনিয়া সীমান্ত পার হয়ে প্রতিদিন 5,000-এরও বেশি মানুষ সার্বিয়া প্রবেশ করছে। সার্বীয় সীমান্তবর্তী একটি গ্রামে নিরাপত্তা চেকপোস্ট পার হয়ে পায়ে হেঁটেই তারা রওনা করেন অদূরবর্তী নিবন্ধন কেন্দ্রের উদ্দেশ্যে। খারাপ আবহাওয়া আর পথের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। প্রতিদিন 5,000-এর বেশি মানুষ আসছে নাম নিবন্ধন করাতে। আবহাওয়া দিন দিন খারাপই হচ্ছে। দুদিন ধরে বৃষ্টি পড়ছে, কাদায় ভরা রাস্তায় হেঁটে আসছে তারা। ঠান্ডা আর বৃষ্টির কারণে অনেক শিশু রাস্তাতেই অসুস্থ হয়ে পড়ছে। তাদের জন্য প্রচুর শীতের কাপড় দরকার।
একই অবস্থা গ্রিসেও। লেসবস দ্বীপ থেকে প্রায় ২৫০০ অভিবাসীবাহী একটি জাহাজ সোমবার গ্রিসের পিরায়ুস বন্দরে পৌঁছায়। জাহাজ থেকে নামার পর তাদের বাসে করে এথেন্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাবে তারা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এ যাবৎ ৫০,০০০-এরও বেশি মানুষকে লেসবস থেকে সরিয়ে আনা হয়েছে। এ অবস্থায় গ্রিসের এথেন্সে এক সংবাদ সম্মেলনে ইউরোপের শরণার্থী ঢল সামাল দিতে তুরস্কে বেশি করে শরণার্থী শিবির নির্মাণের ইইউ কৌশলের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউএনএইচসিআর এর প্রধান অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি বেশি কার্যকর হবে যদি আশ্রয়দাতা দেশগুলো শরণার্থীদের কাজ করার অনুমতি দেয়। এই সংকট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর সংহতি দরকার বলে আমি মনে করি। সিরিয়া থেকে আরো শরণার্থী আসবে, তাদের সামলানোর প্রস্তুতি রাখতে হবে। তবে কত রকম সমস্যার উদ্ভব হতে পারে তা এখনো বলা যাচ্ছে না। ইউএনএইচসিআর এর মতো সংহতির কথা বললেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও। জার্মানি একা এই সমস্যা মোকাবেলা করতে পারবে না। ইউরোপের যে কোনো সমস্যা আমরা একসঙ্গে মোকাবেলা করে থাকি। ২৮টি দেশের মধ্যে 4টি দেশের উপরে চাপ পড়ছে। সেজন্য আমি সবার সংহতির কথা বলছি। শরণার্থীদের নিয়ে সংকট যখন চরমে, তখন মাদক বা অস্ত্র ব্যবসার চেয়েও বেড়ে গেছে জাল পাসপোর্ট বাণিজ্য। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। ইউরোপে যেতে অভিবাসীদের অনেকেই কিনছেন এই জাল পাসপোর্ট। এদিকে লিবিয়ার নিরাপত্তা বাহিনী ১১৭ জন অভিবাসীকে আটক করেছে, যারা আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা করেছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক বিক্ষোভের পর কসোভোর প্রতিপক্ষ দলের আটক নেতা আলবিন কুর্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কসোভোর সংখ্যালঘুদের আরও ক্ষমতা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করে সংসদ সদস্যরা। এ সময় পার্লামেন্টের ভেতরে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়লে কুর্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর কুর্তির মুক্তির দাবিতে তার সমর্থকরা পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বিক্ষোভের মুখে মঙ্গলবার পুলিশ কুর্তিকে ছেড়ে দেয়। ইউরোপের বাইরের দেশগুলোর চাহিদা কমায় কমছে জার্মানির রপ্তানি আয়, আর এর প্রভাব পড়ছে দেশটির উৎপাদন খাতে। এর সঙ্গে যোগ হয়েছে ফোক্সওয়াগনের কার্বন নিঃসরণ কেলেঙ্কারি, যার মাসুল গুনতে হচ্ছে জার্মানির গাড়ি নির্মাণ শিল্পকে। তবে শিগগিরই দেশটি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছেন বিশ্লেষকরা। ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির মূল চালিকা শক্তি হচ্ছে দেশটির উৎপাদন খাত। শুধু ইউরোপ নয়, এর বাইরের দেশগুলোতেও জার্মান পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা। কিন্তু সম্প্রতি ভাটা পড়েছে সেই আগ্রহে। বিশেষ করে চীনের অর্থনীতির মন্থর গতির কারণে গত কয়েক মাস ধরে কমেছে জার্মানির পণ্য রপ্তানি, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির উৎপাদন খাত। তবে জার্মানির জন্য আরো দুঃসংবাদ হচ্ছে, দেশের বাইরে তো বটেই, দেশের অভ্যন্তরেও কমছে চাহিদা। সন্দেহের কোনো অবকাশ নেই যে চীন সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ছে জার্মানির ওপর। তবে যেহেতু বিশ্বে জার্মান পণ্যের চাহিদা রয়েছে, আশা করি সেটা তারা কাটিয়ে উঠবে। এদিকে কার্বন নিঃসরণ নিয়ে প্রতারণার ঘটনায় বিশ্বজুড়ে কমেছে ফোক্সওয়াগনের অর্ডার। তাদের শেয়ারের দামও কমেছে প্রায় ৩%। কিন্তু বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির জন্য সুনাম ক্ষুণ্ণ হয়েছে অন্য গাড়ি নির্মাতাদেরও। ফোক্সওয়াগনের কারণে ডেইমলার ও বিএমডব্লিউ কে এখন নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ফোক্সওয়াগন যেহেতু জার্মান প্রতিষ্ঠান, তাই দেশের অন্য ব্র্যান্ডগুলোকেও এর জন্য ভুগতে হবে। বাজার ফিরে পেতে চীনের পরিবর্তে এখন যুক্তরাষ্ট্রের বাজার ধরায় ব্যস্ত জার্মানি। তবে রপ্তানি কমলেও চলতি বছর প্রবৃদ্ধি ১.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ। এদিকে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগনকে দেয়া ঋণ দ্রুতই ফিরিয়ে নিতে পারে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি। সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কার্বন নিঃসরণ কমাতে ফোক্সওয়াগনকে আরও উন্নত মানের ইঞ্জিন তৈরির জন্য ১৯০০ সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে ৪৬০ কোটি ইউরো ঋণ দেওয়ার চুক্তি করেছিল ইআইবি। কিন্তু ফোক্সওয়াগন সে অর্থ ইঞ্জিনের উন্নয়নে ব্যয় করছে না। সম্প্রতি অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ইআইবির অঙ্গীকার অনুযায়ী ফোক্সওয়াগনকে আরও $১৮০ কোটি ঋণ দেওয়ার কথা রয়েছে।
তবে ইআইবির অনুসন্ধানে উঠে আসা তথ্যের উপর নির্ভর করছে ফোক্সওয়াগনকে আর ঋণ দেয়া হবে কিনা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি আবাসিক এলাকায় গোলাগুলির ঘটনায় এক শিশু সহ 4 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। সোমবার জর্জিয়ার ডেকালপ শহরে একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। আহত শিশু ও তার মাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। গোলাগুলির কারণ এখনো জানাতে পারেনি পুলিশ, তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ইদাহোর বনাঞ্চলে আবারও দেখা দিয়েছে দাবানল। এরই মধ্যে দাবানলের কারণে ওই এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের আগুনে বনাঞ্চলের গাছপালা সহ পুড়ে গেছে কয়েকটি বাড়িঘর। যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগ জানায়, শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করলেও এখনো দাবানল অব্যাহত রয়েছে। গেল মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে মাত্র 12 ঘন্টায় 40,000 একর এলাকায় গাছপালায় আগুন ধরে যায়। এবছর এই ভয়াবহ দাবানলে অন্তত 600 ঘরবাড়ি সহ শত শত স্থাপনা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের করাচিতে ভূমিধসে একই পরিবারের 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 7 জনই শিশু বলে জানিয়েছে রয়টার্স। সোমবার মধ্যরাতে গুলসিতানি জহর এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় সবাই ঘুমিয়ে থাকায় পরিবারের কোনো সদস্যই বেরিয়ে আসতে পারেনি। এই এলাকার বেশিরভাগ মানুষ শ্রমিক বলে জানা গেছে। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে ওই 13টি লাশ উদ্ধার করে। মাটির নিচে আরও কমপক্ষে 3 জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। করাচি কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই পরিবারটি মাত্র 3 দিন আগে এই এলাকায় তাঁবু খাটিয়ে বসবাস শুরু করে। পশ্চিম অস্ট্রেলিয়ার এক নাগরিক খাবার পানির অভাবে প্রাণ বাঁচাতে টানা 6 দিন পিঁপড়া খেয়েছিলেন। রেগিনাল্ড ফগার্টি নামে 62 বছর বয়সী ওই ব্যক্তি 7 অক্টোবর উট শিকারের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার দুর্গম মরু এলাকায় গিয়ে পথ হারিয়ে ফেলেন। ফগার্টির খোঁজ না পেয়ে তার পরিবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালে অভিযানে নামে পুলিশ। লেভারটনের দুর্গম এলাকা থেকে মঙ্গলবার পুলিশ তাকে উদ্ধার করে। ফগার্টির কাছে খাবার পানি কিছুই না থাকায় 6 দিনই মরুভূমির বড় আকৃতির কালো পিঁপড়া খেয়ে বেঁচেছিলেন তিনি। তীব্র পানি শূন্যতা এবং মরুভূমির তপ্ত আবহাওয়ার কারণে ফগার্টির মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়, তবে তিনি এখন স্থিতিশীল আছেন বলে জানান চিকিৎসক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার প্রতিযোগিতা। সোমবার সান ফ্রান্সিসকোর দক্ষিণাঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃষকরা সবাই বিশাল আকারের মিষ্টি কুমড়া নিয়ে হাজির হয়, যেগুলোর অধিকাংশেরই ওজন প্রায় কয়েকশো পাউন্ড। এবছরের প্রতিযোগিতায় অন্য সবাইকে পেছনে ফেলে জয়ী হয়েছেন অরিগনের স্টিভ ডালোটাস দম্পতি। দেবী দুর্গার আগমন উপলক্ষে ভারতে শুরু হয়েছে 9 দিনের উৎসব নবরাত্রি। সোমবার নবরাত্রির প্রথম দিন উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ভিড়। ভারতের নয়াদিল্লি, নাগপুর, মহারাষ্ট্র, বিজয়ওয়াদা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় একযোগে এই উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা মহা উৎসাহ উদ্দীপনায় পালন করছে এই উৎসব। তাদের বিশ্বাস, নবরাত্রির শুভক্ষণে দেবী দুর্গা মর্তে নেমে আসেন এবং সকল অনিষ্ট ও মন্দের বিনাশ করেন। পৃথিবীতে সারা বছরের জন্য বয়ে নিয়ে আসেন শান্তি ও কল্যাণের বাণী। নবরাত্রির আনুষ্ঠানিকতা শেষ হবে 22 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। উচ্চ রেজুলেশনের ক্যামেরায় মহাকাশে বুদ্বুদপূর্ণ এক বিন্দু জলকণা ভিডিও করেছেন নভোচারীরা। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় ধারণ করা ভিডিওটি সম্প্রতি প্রকাশ করে তারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন A4K রেজুলেশনের ক্যামেরায় চিত্রায়নের সময় বুদ্বুদপূর্ণ এই জলকণার রং পরিবর্তন করেও চিত্রায়ন করেন নভোচারীরা। মহাকাশে পদার্থের বৈশিষ্ট্যে কেমন পরিবর্তন আসে তার গবেষণায় ব্যবহৃত হবে এই ক্যামেরা। চীনের পূর্বাঞ্চলের জিয়ান শহরে আয়োজন করা হয়েছে জাতীয় স্কাই ডাইভিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশটির বিভিন্ন অঞ্চলের 9টি দল। সপ্তাহব্যাপী এই আয়োজন শুরু হয় সোমবার। আকাশের দিকে তাকালে যে কারো মনে হবে সারি সারি ঘুড়ি উঠছে, কিন্তু এগুলো ঘুড়ি নয়। চীনের বার্ষিক স্কাই ডাইভিং আসরের প্রতিযোগীরা ভেসে বেড়াচ্ছে বাতাসে ভর করে। সোমবার চীনের জিয়ানজি প্রদেশের জিয়ান শহরের টংপিং বিমানবন্দরে শুরু হয় জাতীয় স্কাই ডাইভিং চ্যাম্পিয়নশিপের প্রাথমিক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্যারাশুটের মাধ্যমে কসরত দেখানো সহ নানা ধরনের এয়ার শো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন প্রতিযোগীরা। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা 9টি দলের 130 জনের বেশি প্রতিযোগী। আর প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি সমান দক্ষতার সঙ্গে অংশ নেয় নারীরাও। সপ্তাহব্যাপী আয়োজনটি শেষ হবে আগামী শনিবার। এবারের আয়োজনে স্টাইল জাম্প ও প্যারাগ্লাইডিং সহ 6টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় জঙ্গিদের আরো 53টি লক্ষ্যবস্তুতে রুশ বিমান হামলা। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা স্বীকার করলেন ওবামা। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে আরো অন্তত 5 ফিলিস্তিনি নিহত। হেব্রনেও ছড়িয়ে পড়েছে সংঘাত। সরকারের গাফিলতির কারণেই আঙ্কারায় বোমা হামলার ঘটনা ঘটতে পেরেছে অভিযোগ বিক্ষোভকারীদের। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকের দাবি তুর্কি সরকারের। এবং প্রতিদিন 5000-এরও বেশি অভিবাসী সার্বিয়ায় ঢুকছে, জানালো ইউএনএইচসিআর। তুরস্কে বেশি করে শরণার্থী শিবির স্থাপনের ইইউ কৌশল নিয়ে প্রশ্ন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।